দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে নওগাঁ জেলার প্রান্তিক কৃষকের কাছে। আঁচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে। একটা সময় ছিল যখন বরেন্দ্রের ভূমি ঠাঠা করত, ফাটা মাটি এবং শুকনো বালিতে রুক্ষ হয়েছিল চারপাশের পরিবেশ। আর এই রুক্ষ পরিবেশকে সবুজ শ্যামল করে গড়ে তোলার লক্ষ্যে সরকার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নামের একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। আজ দীপ্ত কৃষির পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদেরকে দেখাবো এই কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম। ভাই, আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আপনি এই কর্তৃপক্ষে কি হিসেবে আছেন? আমি এই কর্তৃপক্ষের নওগাঁ পতিনতলা উপজেলার পতিনতলা জোনের সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা আচ্ছা, আপনি একটু আমাকে বলেন যে এই যে এখানে পাতকুয়া আপনারা করছেন, এই পাতকুয়ার ব্যাপারে একটু আমাদেরকে জানান যে কেন করা বা কবে থেকে করা। নওগাঁ পতিনতলা উপজেলার ধীবর, নির্মল, শিয়ারা এই তিনটি ইউনিয়ন ঠাটা বরন্দ অঞ্চলভুক্ত। এখানে মাটির নিচে প্রপার অ্যাকুইফার না থাকার কারণে কোনো সেচ যন্ত্র স্থাপন করা যায় না। এখানকার মানুষদের বৃষ্টির পানি মূল ভরসা, আর পুকুরের পানি দিয়েই মূল কাজকর্ম করে থাকে। যেহেতু ভূগর্ভস্থ পানি এখানে পাওয়া যায় না, সেহেতু বরেন্দ্র কর্তৃপক্ষ এসব এলাকায় পাতকুয়া খননের উদ্যোগ নেয়। পাতকুয়া খননের মাধ্যমে এলাকাবাসীর খাবার পানির সংকট মেটানোর পাশাপাশি এই পাতকুয়ার আওতায় প্রায় 8 একর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সেই মোতাবেক সেই চাষাবাদটি হচ্ছে। এই চাষাবাদের কারণে এই অঞ্চলের লোকেরা বিভিন্ন শাকসবজি আবাদ করার ফলে আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। আপনারা এইখানে এই অঞ্চলে এই কুয়াটি কখন স্থাপন করলেন? এই পাতকুয়াটি সরকারের একটি প্রকল্প, বৃষ্টির পানি সংরক্ষণ ও সেচ প্রকল্প, দ্বিতীয় পর্যায়। এটা কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প। এই প্রকল্প থেকে আমরা 2013 সাল থেকে আমরা পাতকুয়া খননের কাজ শুরু করি এবং সেই ধারাবাহিকতায় আমরা পতিনতলা উপজেলায় এখন পর্যন্ত 40টি পাতকুয়া স্থাপন করেছি। পাতকুয়া করার ফলে যে সুবিধাটা হয়েছে যে মানুষ খাবার পানি পাচ্ছে, কিন্তু আপনারা কৃষিকাজে এই পাতকুয়ার পানি কিভাবে ব্যবহার করেন? পাতকুয়া যখন প্রথম খনন করা হয় তখন এখানে পাতকুয়া থেকে পানি উত্তোলনের জন্যে তারা গ্রামবাসীরা রশিদে পানি উঠাইতো, বালতি সেট করে রশিদে পানি তুলতো, যা খুবই কষ্টকর ছিল। এখানে এইভাবে তারা কৃষিকাজ করতেও খুব কষ্টসাধ্য হতো, তারা ঠিকমতো করতে পারতো না। পরবর্তীতে আমরা কপিকল এখানে স্থাপন করে দিই, যে কপিকলের মাধ্যমে তারা দড়ি দিয়ে রশিদে বালতিতে পানি তুলতো। তাতেও দেখা যাচ্ছিল যে যেরকম সেচ এলাকা কভার করা যেত সেটা করা সম্ভব হতো না। সেই চিন্তায় সরকারের সহযোগিতায় বরেন্দ্র কর্তৃপক্ষ সোলার প্যানেল স্থাপন করে, সোলার পাম্প স্থাপন করা হয় এবং যে প্যানেলটি স্থাপন করা হয় তা ফানেল আকৃতির, যেন বৃষ্টির পানিও হারভেস্ট করে কুয়াতে পুনর্ভরণ করা যায়। তো যেহেতু আপনারা কৃষিকাজের কথা মাথায় রেখে এই প্রকল্পটি হাতে নিয়েছেন, আমাকে একটু বলবেন যে এই পাতকুয়া থেকে ক্ষেত পর্যন্ত পানি নেওয়ার ব্যবস্থাটা কি? ক্ষেত পর্যন্ত নিয়ে যেতে চাইলে মোটর সবসময় অন করা থাকে, এটা হলো অটো সিস্টেম করা আছে, ট্যাঙ্কিতে পানি সবসময় লোড করা থাকে। সেই ক্ষেত্রে যে জমির যে পয়েন্ট, সেই আউটলেটটি খুললেই ওখানে পানি বের হয়ে যাবে এবং সে ফিতে ভাবতে পানিটা সে ইজিলি গ্রহণ করতে পারবে। আমাকে একটু আপনি বলেন যে একটি কুয়া দিয়ে কতটুকু জমিতে আমরা কৃষিকাজ করতে পারবো? একটা পাতকুয়া থেকে একটা পাতকুয়ার গভীরতার উপর নির্ভর করে পাতকুয়ার পানি ধারণ ক্ষমতা। স্বাভাবিকভাবে একটা পাতকুয়া থেকে আমরা সর্বোচ্চ 8 একর জমিতে আমরা বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ করতে পারবো। আপনি বললেন যে এই অঞ্চলে রবি মৌসুমে অনেক জমি পতিত পড়ে থাকে, এই জমির পরিমাণ কতটুকু? নওগাঁ পতিনতলা উপজেলায় ধীবর, নির্মল, শিয়ারা এই তিনটি ইউনিয়নটি হলো ঠাটা বরন্দ অঞ্চলভুক্ত। এই অঞ্চলে সাধারণত রবি মৌসুমে প্রায় 4900 হেক্টর জমি পতিত থাকে, যেগুলোতে পানির অভাবে কোনো আবাদ হয় না। যদি পানি
উৎস সৃষ্টি করা যায়, পানির যদি সুযোগ সৃষ্টি হয় তার সেক্ষেত্রে সেখানে আবাদ করা সম্ভব হয়, তাছাড়া সম্ভব হয় না। তো আপনি বললেন যে একটি পাতকুয়া দিয়ে আমরা 8 একর জমি চাষাবাদ করতে পারবো, এবং আপনার তথ্য অনুযায়ী এখানে আপনার 4900 হেক্টর জমি রবি মৌসুমে পতিত পড়ে থাকে। যেহেতু আপনাদের 40টি পাতকুয়া এ পর্যন্ত হয়েছে, আপনি একটু বলেন, যেহেতু এই পাতকুয়াগুলো এখনো পর্যাপ্ত না এতগুলো জমি কভার করার জন্য, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থাটা কি? যেহেতু এই পাতকুয়া দিয়ে খাবার পানির সংকট সমাধানের পাশাপাশি আমরা 8 একর জমিতে চাষাবাদ করতে পারতেছি। তো এখানে যেহেতু আরও জমি আছে, এখানে পাশেই ঘাস পুকুর আছে, যেটা সম্পূর্ণই মজা হয়ে গিয়েছিল। সেই পুকুরটি পুনর্খনন করে দেওয়া হয়েছে। পুকুরে এখন পানি ধারণ ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। এই পানি দিয়ে আশেপাশে আরও প্রায় 20 থেকে 25 একর জমি তারা সম্পূর্ণ সেচ দিতে পারবে। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? ভালো আছে। ভাই আপনার নামটা কি? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। আচ্ছা, পানি দিচ্ছেন না খেতে? বাগান খেতে। হ্যাঁ, বাগান খেতে পানি দিচ্ছেন। আচ্ছা, এইটা কি আপনার এই যে পাতকুয়ার পানি? হ্যাঁ, পাতকুয়ার পানি। তো ভাই আপনি মোট কতটুকু জমির উপরে চাষাবাদ করছেন? আমার এখানে 40% উপরে জমি আর কি। তো এই সব জমি মানে 40% জমি কি আপনার নিজের জমি? হ্যাঁ, আমার নিজেরই। আপনি কি কি ফসলের আবাদ করছেন এখানে? উপরে পটল, নিচে পুঁই শাক, তারপরে এই যে কচু, আর এই যে কলমু শাক, কাঁচামরিচ। তো ভাই এই যে আপনি এত সবজির এখন আবাদ করছেন, তো যখন পাতকুয়া ছিল না তখন কি আপনারা এই সবজির আবাদ করতেন? তখন এই জায়গাগুলো ধান আবাদ হইতো। এই কাঠ ফসল কোনো কাঠ ফসল হতো না, এখানে ধান আবাদ হতো। তো তখন এই যে চাষ করতেন তখন আপনারা পানি সেচ কিভাবে দিতেন? তখন তো আকাশের বৃষ্টিতে। তো আগে যখন দেখা যাচ্ছে যে ধান চাষ করতেন শুধুমাত্র, অনেকগুলো ফসল আপনারা চাষ করতে পারতেন না, বা শাকসবজি আপনারা বিক্রি করে একটা এখন বাড়তি আয় হচ্ছে, সেটা আগে হতো না। তো এখন এই বিষয়গুলো আপনার কেমন লাগে? এখন মোটামুটি ভালোই হচ্ছে আর কি, মানে জমিটাও পড়ে থাকতেছে না। আমি তো একটা আবাদ করি সারা বছর পড়ে থাকি। এখন তো আপনি অনেক ধরনের সবজি চাষাবাদ করছেন এবং এগুলো থেকে আপনার বাড়তি একটা আয় আসছে। তো এখন দিন কেমন যাচ্ছে আপনার? দিন ভালোই যাচ্ছে। তো ঠিক আছে ভাই, কাজ করেন। ধন্যবাদ আচ্ছা। আপনাকে। আচ্ছা। জি, নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালোই, আপনি ভালো? হ্যাঁ ভালো। আপনার নামটা একটু বলেন তো আমাকে। আমার নাম ভারতী। দিদি, যখন এখানে পাতকুয়া ছিল না তখন আপনারা পানি কিভাবে ব্যবহার করতেন, বা পানি ব্যবহার করতে তো অনেক কষ্ট হতো তখন? কষ্ট তো হয়েছিল আপা। কোথা থেকে পানি নিয়ে আসতেন তখন? দূরে থেকে আনি, আমার আক্কালপুর থেকে আনি। কলসি করে নিয়ে আসি, কেউ ভারী বয়ে নিয়ে আসে। আচ্ছা, এই যে এখন পাতকুয়া আপনাদের এখানে পাতকুয়া হয়েছে, তো এটা থেকে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন? চান করি, শাকসবজি, সবজি আবাদ হয়, সবটাই ভালো হয়। বাসন কোসন মাঞ্জি। আপনি কি নিজে কৃষিকাজ করেন, মানে কোনো শাকসবজির আবাদ কি আপনি নিজে করেন? হ্যাঁ, খেতে কাজ করি। কি কি শাকসবজি আবাদ করেন আপনি? কুমড়ের, পুঁই শাক, বিভিন্ন মতন পটল এলা লাগাই। আপনার পরিবারে কে কে আছে? ছেলে মেয়ে আমার 3টা মেয়ে, ছেলে নেই। ধন্যবাদ হ্যাঁ, আপনাকে। ধন্যবাদ। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পাতকুয়ার পাশাপাশি অনেকগুলো পুকুর খনন করেছে এই অঞ্চলে চাষবাসের জন্য, এবং এই পুকুরগুলো দেখাশোনা করার জন্য তারা একটি কমিটি গঠন করে দিয়েছে। এখন কথা বলবো সেই কমিটির সভাপতির সাথে। কেমন আছেন আপনি? ভালো। আপনি ভালো? হ্যাঁ, একদম ভালো আছি। আপনার পরিচয়টা একটু দিবেন? বলছি আমি এই পুকুরের সভাপতি। আপনার নাম? সুনীল। আচ্ছা, তো আপনি এই পুকুরের দেখাশোনা করছেন জি, জি। কমিটির হয়ে? আচ্ছা, আমাকে একটু বলেন যে এই পুকুর দিয়ে আপনারা যে চাষাবাসের কাজগুলো কিভাবে করেন বা পানি কিভাবে দেন? শ্যালো মেশিন দিয়ে পাইপ দিয়ে সেট করে, ফিতা পাইপে সেট করে শ্যালো মেশিন দিয়ে যায়। আচ্ছা, আর এই জন্য কি আপনারা টাকা নিচ্ছেন তাদের না কাছ না না, থেকে? বিনামূল্যে। তো আমাকে একটু বলেন যে এই পুকুরের পানি দিয়ে কি শুধু এই চাষবাসের কাজই করা হয়? না, আরো অন্য কিছু কাজ হয়। আমাদের গোসল হয়, কাপড় কাচা হয়, আরো ক্ষেত আবাদ হয়, করলা, আলু, বেগুন, ঢেঁড়স, এগুলো সব আবাদ হয়। আচ্ছা, তো আপনি কি চাষবাস করেন? আমি সামান্য টুকটাক করি, ওগুলো শাকসবজি। আমি তো জানি যে পুকুরে প্রাকৃতিক ভাবেই তো মাছ টাছ হয়, হ্যাঁ। তো এখানে কি মাছের চাষ হয়? মাছ স্বাভাবিক হয় আর কি, সেচের জন্য যেটা হয় ওর ভিতরে যেটা হয় সেটাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আপনার পুকুরের চারপাশে পার খালি, তো এই পার ধরে রাখার জন্য কি গাছ টাছ কিছু লাগান নাই? গাছ আছে,
বরেন্দ্র বিদেশি গাছ আনছি এখানে, সাদা লজ্জাপতি। লজ্জাবতী কেন লাগাইতে হবে? লজ্জাপতি গাছটাকে মাটিটাকে ধরে রাখবে, আর শিকড় খুব দূরে যাবে, আর গাছ ঝাপ হয়ে যাবে গোটায় আস্তে আস্তে। এখন দেখুন ছোট, কিন্তু পরে বিস্তারিত বিশাল হয়ে যাবে। চাচা ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি বরেণ্য বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আরো একটি প্রজেক্টের সামনে। কথা বলবো এই কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, যে প্রকল্পটি দেখতে পাচ্ছি, আপনি একটু আমাদেরকে এই প্রকল্পটির ব্যাপারে বলবেন। এই প্রকল্পটি মূলত ভূপরিস্থিত পানি ব্যবহারের জন্যই আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করতেছি। এর উদ্দেশ্য হলো যে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে ভূপরিস্থিত পানির ব্যবহার বৃদ্ধি করা। দ্বিতীয়ত, এই প্রকল্পের মাধ্যমে আমরা এই এলাকার কৃষকদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, ফসল উৎপাদন কাজের মাধ্যমে তারা যাতে কর্মসংস্থান সৃষ্টি হবে। আর ফসল উৎপাদনের মাধ্যমে আমরা সরকারের দেশের যে খাদ্য ঘাটতি আছে সেটা আমরা কিছুটা হলো পূরণের উদ্দেশ্যে এই প্রকল্পটা নেওয়া হয়েছে। তো আমরা তো এখানে একটি পল্টন দেখতে পাচ্ছি, এরকম আর কয়টি পল্টন আপনাদের করার ইচ্ছা আছে? এই প্রকল্পের আন্ডারে আমাদের এরকম পল্টন বলে পল্টন আরও 3টা স্থাপন, আরও 2টা স্থাপন করা হবে, একটা মহাদেবপুরে আর একটা ধামুরহাটে। তো আমরা যে পল্টনটি দেখতে পাচ্ছি, এই পল্টনটির কার্যপ্রক্রিয়া কি বা কিভাবে কাজ করে একটু আমাদেরকে বলবেন। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হলো আত্রাই নদীর তীরে, এবং এই স্থানটির নাম হলো শিমলতলি দহ। এই দহতে আমরা 9টা 2 কিউসেক ক্ষমতা সম্পন্ন সাবমার্সাল পাম্প বসানো আছে। এর মাধ্যমে 18 কিউসেক পানি আমরা পাম্প করে এখান থেকে খালে নিয়ে যাচ্ছি, এবং পরবর্তীতে খাল থেকে এলএলপির মাধ্যমে সোলার প্যানেল ইউজ করে আমরা এটা সেচে কাজে ব্যবহার করতেছি পানিটাকে। তো আপনি বললেন এখান থেকে আপনারা পানি নিয়ে খালে ফেলেন এবং ওখানে সোলার প্যানেল করা আছে। তো চলেন আমরা একটু ওই দিকটাই যাবো, ওই ব্যাপারগুলো একটু জানবো। আচ্ছা, তাহলে আমরা ওই স্পটে যে বিস্তারিত জানাবো। জি চলেন। যেমনটি আপনি বলছিলেন যে ওই পল্টন থেকে আপনারা খালের মধ্যে পানি দেন, এই যে খাল দেখতে পাচ্ছি এটাই কি সেই খাল? জি, আমরা পল্টন থেকে যে পানিটা পাম্প করে পাঠাই সেই খালের মধ্যে এসে জমা হয়। আমি যে সোলার প্যানেলটি দেখতে পাচ্ছি, এটার কার্যপ্রক্রিয়াটা একটু আমাকে বলবেন। প্রথমত আমাদের এই এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা নাই। আমরা এই সোলার প্যানেল করার ফলে এই যে রিমোট এলাকায় আমরা এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে মোটর চালায় আমি খাল থেকে এলএলপির মাধ্যমে পানি উত্তোলন করে জমিতে সেচ দিতে পারছি। এর পিছনে কিছু আমাদের মোটর এবং এলএলপি স্থাপন করা আছে, এবং সেখান থেকে এলএলপির পানিটা প্রথমে আমরা হেডার ট্যাঙ্কের মধ্যে নেই, তারপরে ভূগর্ভস্থ সেচ নালার মাধ্যমে আমরা বিভিন্ন জমিতে পৌঁছানোর ব্যবস্থা করে রাখছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু রং করা স্তম্ভ আছে, মানে এগুলো কেন বা এগুলোর কাজ কি? এগুলো হচ্ছে যে আমরা যে সেচ নালাটা তৈরি করছি এর কিছু কিছু আউটলেট আছে। যখন হেডার ট্যাঙ্কে পানি আসতেছে, পরবর্তী প্রবাহের সময় যে বাতাসটা থাকে সেই বাতাসটা বাইর হওয়ার জন্য এইগুলো রাখা হয়েছে, এয়ার ভ্যান্ট বলা হয়। এটাতে বাতাস বাইর হয়ে যায় এবং পানি তার নিচ দিয়ে প্রবাহিত হয়। এই যে সেচের জন্য কৃষকরা আপনাদের কাছ থেকে পানি নিচ্ছে, এই জন্য কি তারা আপনাদের কোনো চার্জ দিচ্ছে? এই সেচ আমাদের এই পানি ব্যবহার, যেহেতু এটা ডবল লিফটিং সিস্টেম, নদী থেকে আমরা বিদ্যুতের সাহায্যে পানি তুলতেছি, আবার এখানে এলএলপি সোলার প্যানেল ইউজ করে এলএলপির মাধ্যমে পানি দিচ্ছি। আমাদের এটাকে ডবল সিস্টেম বিদ্যুৎ, এখানে আমাদের সেচ চার্জ সেচ চার্জ দিতে হচ্ছে আমাদেরকে। তো এই চার্জটা কত করে দিচ্ছে? এটা আমাদের ডবল লিফটিং সিস্টেমে 150 টাকা করে ঘন্টা প্রতি রেট সুনির্দিষ্ট আছে। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে সব জায়গায় ধানের চাষ হচ্ছে, এখানে কি অন্য কোনো ফসল বা অন্য কোনো সবজির আবাদ করে না? এই বরেন্দ্র এলাকায় যে সমস্ত এলাকায় ডিপ টিউবওয়েল নাই সেখানে কিন্তু এই আমন ফসলটাই একমাত্র ফসল, এবং এই ফসলটা অনেক সময় বৃষ্টির অভাবে ফসলটা ক্ষতিসাধিত হয়। এই পানির সুযোগ হতে আশা রাখি ভবিষ্যতে এই ক্ষতির হাত থেকে কৃষকরা রক্ষা পাবে এবং ভালো ফলন পাবে। তো এই সেচ প্রকল্পটা যখন ছিল না তখন এই অঞ্চলের অবস্থা কি ছিল, কৃষি অবস্থা? যখন এই প্রকল্পটা ছিল না তখন এই অঞ্চলে শুধুমাত্র আমন ধানটাই হতো, এবং অন্য সময়ে তারা খাড়ির পাশে কিছু
সবজি অথবা গম করতো এই খাড়ির পানি দ্বারা। আর অন্যান্য সময় প্রায় পতিত অবস্থায় পড়ে থাকতো জমিগুলো, এবং এই সেচ ব্যবস্থা হওয়াতে এখন কৃষক পাশাপাশি স্বল্প পানি লাগে এরকম ফসল করতে পারবে এখন। তো আপনার কাছে কি মনে হয় যে কৃষকদেরকে যদি আরো আমরা কৃষিতে উৎসাহিত করতে চাই আমাদের কি করা উচিত? এক্ষেত্রে এই নওগাঁ জেলার হাই পানিত এলাকায় কিছু কিছু স্থানে ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল কৃষি বছর, সেখানে যদি আমরা এরকম খাল খনন করে এই নদী থেকে পানি এনে সেচের ব্যবস্থা করি, তাহলে তাদের ফসল স্বল্প পানি লাগে এরকম ফসল করতে তারা পারবে এবং দেশের কৃষিক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারে। আপনার কাছে কি মনে হয় যে কি কি প্রতিবন্ধকতা এখনো আছে? এখানে প্রতিবন্ধকতার মধ্যে আছে যেমন এই অঞ্চলের কৃষকরা সবজি চাষ কম করে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, সেই বিষয়ে টেকনোলজি সম্পর্কে প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা দরকার। তাদেরকে প্রদর্শনী তৈরি করে কিছু সচক্ষে দেখার ব্যবস্থা করা এবং এই আধুনিক টেকনোলজি বিষয়ে বিভিন্ন দপ্তরের সমন্বিত কাজ করার দরকার। খুবই ভালো কথা। তো স্যার, আজকে আমরা সারাদিন আপনাদের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া অনেকগুলো পদক্ষেপ দেখলাম। সর্বোপরি সবগুলোই খুবই ভালো, কারণ কৃষি উন্নয়নে আপনারা অনেক ভালো অবদান রাখছেন। তো আমরা আশা করব আপনারা এভাবে করেই দেশের কৃষিকে এবং অর্থনীতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এ পর্যায়ে রয়েছে আমাদের নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। সংবাদের শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো। বাজারে উঠতে শুরু করেছে দেশি জাতের রসালো জাম্বুরা। বাংলাদেশের পোল্ট্রি শিল্পের নতুন সংযোজন কবুতর। চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা প্রায় 17,500 কোটি টাকা। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মৌসুম ভেদে বাংলাদেশে নানা প্রজাতির দেশি ফল বাজারে পাওয়া যায়। জাম্বুরা এমন একটি দেশি ফল যা ফল প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে। এখন বাজারে উঠতে শুরু করেছে টক মিষ্টি স্বাদের দেশি জাতের রসালো জাম্বুরা। গ্রাম বাংলার আনাচে কানাচে চাষাবাদ ছাড়াই অনাদরে বেড়ে ওঠে জাম্বুরা গাছ। অবশ্য আজকাল কেউ কেউ বাণিজ্যিক ভিত্তিতে জাম্বুরা বাগান করছে। ফলটির পোশাকি নাম বাতাবি নেবু হলেও জাম্বুরা নামে এটি বেশি পরিচিত। তরুমজা ও কর্নাল নামেও এর পরিচিতি আছে। বর্ষার শেষ পর্যায় থেকে শুরু করে শীত আসার আগ পর্যন্ত জাম্বুরার পূর্ণ মৌসুম। বাজারে এখন প্রচুর পাওয়া যাচ্ছে এ ফল। ভিটামিন আর খনিজ উপাদানে পরিপূর্ণ জাম্বুরা খাওয়ার উপকারিতা অনেক। জাম্বুরায় ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষের যতটা ভিটামিন সি প্রয়োজন, একটা জাম্বুরাতে তার চেয়ে অনেক বেশি পাওয়া যায়। ঠান্ডা, সর্দি, জ্বর ইত্যাদি সমস্যায় জাম্বুরা বেশ উপকারী। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এ ফল উৎপাদনে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না, ফলে স্বাস্থ্যের জন্য নিরাপদ। প্রচুর ভিটামিন ও খনিজ সম্পদ সমৃদ্ধ ফল জাম্বুরা রাজধানী সহ সারা দেশে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের দারিদ্র্য ও পুষ্টিহীনতা নিরসন কল্পে পোল্ট্রি শিল্পের ভূমিকা ব্যাপক। হাঁস মুরগির পাশাপাশি কবুতর পালনও হয়ে উঠতে পারে এই শিল্পের একটি উল্লেখযোগ্য খাত। এমনকি বর্তমানে এই খাত জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ও বৈদেশিক মুদ্রা অর্জনে যথেষ্ট ভূমিকা রাখতে পারে। প্রায় 10,000 বছর পূর্ব থেকে কবুতর মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় প্রাণী। একসময় মোবাইল, ইমেইল ও ডাক ইত্যাদির বিকল্প হিসেবে কবুতরকে এক স্থান থেকে অন্য স্থানে সংবাদ প্রেরণের কাজে ব্যবহার করা হতো। এছাড়া সারা পৃথিবী জুড়ে কবুতরকে ধরা হয় শান্তির দূত হিসেবে। কবুতর বাংলাদেশের পোল্ট্রি শিল্পের নতুন সংযোজন। প্রাকৃতিকভাবে পালন করলে কবুতর নিজের খাদ্য নিজেই জোগাড় করতে পারে। যে কোনো ব্যক্তি এদের লালন পালন করতে পারে। হাঁস ও মুরগির ন্যায় বাংলাদেশে বর্তমানে কবুতর পোল্ট্রি শিল্পে ব্যাপক ভূমিকা রাখছে। ফলে কবুতর পালন বাংলাদেশের জনগণের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কবুতর পালন করা হলে কবুতর পালন লাভজনক ব্যবসা হিসেবে জনপ্রিয় হতে পারে। চলতি 2016-17 অর্থ বছরে প্রায় 17,550 কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির 2016-17 অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কার্যক্রম ঘোষণা করেন। কৃষি খাতে বিতরণের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো দেবে 9,290 কোটি টাকা, বাকি 8,260 কোটি দেবে বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো।
কৃষি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 10% সুদ প্রযোজ্য। এছাড়া এজেন্ট ব্যাংকাররা গ্রাহকদের কাছ থেকে নির্ধারিত সুদের অতিরিক্ত 0.50% সার্ভিস চার্জ আদায় করতে পারবেন। আমাদের দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপ দেশকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017786828232 এই নম্বরে। আজ আমরা আপনাদের দেখালাম বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম। এই অঞ্চল বছরের এক বিশেষ সময়ে পতিত পড়ে থাকতো, আর আজ এখানে হচ্ছে 12 মাসে বিভিন্ন ধরনের সবজির আবাদ। তাদের এটা অবশ্যই একটি বৈপ্লবিক পরিবর্তন। তাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশায় দীপ্ত কৃষির আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।